মাইক্রোফোন লাইন আছে ভাই কথা কই না তো। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? একটু কমেন্টে দ্রুত জানাও। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করবো আজকে ক্লাস। আজকে হচ্ছে আমরা তোমাদের ফিজিক্স শর্ট সিলেবাসের যে মোটামুটি প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ আছে সেগুলো দেখব। একেবারে আমাদের টপ বাছাই করা যে এমসিকিউ আছে সেগুলা, এইগুলো আসলে আশা করি সলভ করলে তোমার বইয়ের একদম মানে কোর লেভেল থেকে ক্লিয়ার হবে। আশা করি এর মধ্যে থেকে তুমি মোটামুটি 80 থেকে 90% কমন পাবা। তাহলে মোটামুটি কতজন আসছো আমরা একটু দেখি। আচ্ছা, আগে হচ্ছে আমি লাইভটা একটু শেয়ার দিয়ে নেই, তারপরে হচ্ছে আমরা শুরু করি। আচ্ছা, সবাই আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সময় না লস করে শুরু করি। তো একেবারে হচ্ছে আমরা এই ফিজিক্সের মোটামুটি একেবারে টপ 100 এমসিকিউ দেখব। সো একেবারে অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে আমরা ওইগুলোকে বাছাই করছি। প্রথমে আমরা শুরু করছি আমাদের সপ্তম অধ্যায়ের, অর্থাৎ শব্দ তরঙ্গের একটা অধ্যায়, সমদশা সম্পন্ন দুইটি কণার সর্বনিম্ন দূরত্ব কত। আচ্ছা, আমরা আজকে কি করব? অবশ্যই এমসিকিউ পড়ব, এর সাথে সাথে একটু বেসিকও দেখব। তাহলে এই সমদশা এরকম ব্যাপার স্যাপার জানতে হলে আমরা একটা ব্যাপার দেখতে হবে আগে। এই কোশ্চেন তোমরা আসলে পারবা। এইটা হচ্ছে আমাদের একটা তরঙ্গের চিত্র। এটা কি তরঙ্গ? অবশ্যই অনুপ্রস্থ তরঙ্গ। এই ধরনের তরঙ্গ কই দেখা যায়? নদীর ঢেউতে। তাহলে তরঙ্গ কত প্রকার ছিল? দুই প্রকার, একটা কি অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে কি অনুপ্রস্থ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গ ইউজ হয় কোথায়? শব্দ তরঙ্গ একটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিন্তু নদীর ঢেউ এটা একটা কি তরঙ্গ? অনুপ্রস্থ। আমি হচ্ছে আপনাদের অনুপ্রস্থ তরঙ্গ দিয়ে ব্যাপারটা বুঝাইতেছি। তাহলে এই যে একটা বিন্দু, একটা তরঙ্গ হইলো, একটা ঢেউ হইলো, এ একটা বিন্দু, একটা দশা, এ একটা দশা, এ একটা দশা। তাহলে এই প্রত্যেকটা বিন্দুই কি এক একটা দশা। এই সর্বোচ্চ একটা বিন্দু আছে, এই বিন্দুকে বলা হয় কি? সুস্পন্দ বিন্দু অথবা শীর্ষবিন্দু। এই যে নিচে একটা বিন্দু আছে, ওকে বলা হয় পাদবিন্দু বা নিস্পন্দ বিন্দু। আসলে আমাদের বইতে সুস্পন্দ বিন্দু বা নিস্পন্দ বিন্দু এই কথাটা উল্লেখ নাই। আমাদের বইতে কি আছে? শীর্ষবিন্দু এবং পাদবিন্দু। তাহলে এই সমদশা হইতে হইলে মনে করেন সাপোজ একটা এ বিন্দু, এই বিন্দুর নাম বি, এই বিন্দুর নাম সি, এই বিন্দুর নাম ডি, এই বিন্দুর নাম হচ্ছে ই, এই বিন্দুর নাম ধরলাম এফ, এই বিন্দু জি, এই বিন্দু হচ্ছে এইচ, এই বিন্দু হচ্ছে কি আই। একেবারে আগে বলছি আমরা পড়বো এমসিকিউ, কিন্তু একদম কোর ক্লিয়ার করে পড়বো, আধা বিধি পড়বো না। তাহলে দেখেন, একটা কথা হচ্ছে সমদশা সম্পন্ন দুইটি কণা। আপনাদের একটা শর্টকাট আগে শিখাই। সমদশা হইতে হইলে ওর মাঝে দূরত্ব থাকতে হবে কি? ল্যামডা। এটা একদম সুতা সাপটা উত্তর। এই জায়গায় দেখেন, এইটা আমার একটা শীর্ষবিন্দু, এইটাও কি একটা শীর্ষবিন্দু, অর্থাৎ এই জায়গায় ই এবং এফ একটা সমদশা, আবার এফ এবং জি একটা সমদশা, আবার এইচ এবং আই একটা সমদশা। ঠিক তদ্রূপ এ এবং সি একটা সমদশা, আবার বি এবং ডি একটা সমদশা। তো অর্থাৎ যেই জায়গায় একটা ফুল ল্যামডা পাইতেছি ওইটা কি একটা সমদশা। তাহলে আমরা একটু দেখেন, এই জায়গা এবং এই জায়গা কি লুকায় আছে? একটা
একটা ল্যামডা লুকে আছে, তো এর টুকের মান কি হবে ল্যামডা বাই টু, তাহলে এর টুকের মানও কি হবে ল্যামডা বাই টু। এই ল্যামডা বাই টু আর ল্যামডা বাই টু অর্ধেক ল্যামডা কত ল্যামডা হয় এক ল্যামডা। এবার আমরা দেখেন আমাদের কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে যেহেতু বলছে সমদশা, সম মানে কি সমান, তো সমদশা বলতে আসলে ধরেন আমি এই দুইটা বিন্দু নিতেছি, তাহলে এই বিন্দু আর এই বিন্দু অবশ্যই নিষ্পন্দ বিন্দু, তাহলে ওদের যে দূরত্ব এই ব্যাপারটা কি দূর মানে তো দেখেন এর টুকের মান কি, যদি আমার এর টুক যদি হয় ল্যামডা বাই টু, তাহলে অবশ্যই এই ল্যামডা বাই টুর অর্ধেক কি ল্যামডা বাই ফোর, এর টুকের মান কত ল্যামডা বাই টু আর এর টুকের মান কত ল্যামডা বাই ফোর, একদম ভগ্নাংশের যোগ বিয়োগ, এই ল্যামডা বাই ফোর যোগ করলে কত হয় ল্যামডা বাই টু, অর্ধেক ল্যামডা আর অর্ধেক ল্যামডা অর্থাৎ কি হয় ফুল ল্যামডা হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম, সমদশা সম্পন্ন দুইটি কণার সর্বনিম্ন দূরত্ব অবশ্যই কি ল্যামডা। তো এইবার যদি আপনাকে আমি বলতাম যে একটি শীর্ষবিন্দু এবং একটি পাদবিন্দু দূরত্ব কত, কি বলছি একটি শীর্ষবিন্দু একটি পাদবিন্দু দূরত্ব, তাহলে আপনারা এই দিকে একটা চিত্র দেখেন, তো এইভাবে যদি আমি দাগ টানি অবশ্যই এটা শীর্ষবিন্দু এটা কি পাদবিন্দু, তাহলে এই একটি শীর্ষবিন্দু এবং একটি পাদবিন্দু দূরত্ব কত, এর টুকের মান ল্যামডা বাই ফোর, এর টুকের মান ল্যামডা বাই ফোর, এই ল্যামডা বাই ফোর যোগ করলে কত হয় ল্যামডা বাই টু, একদম ভগ্নাংশের যোগ বিয়োগ হরগুলো লসাগু করে ওইভাবে করবেন। তাহলে যদি বলতো সমদশা না বললে যদি বলতো একটি শীর্ষবিন্দু এবং একটি পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, উত্তর হয়তো আমার ল্যামডা বাই টু। সো আশা করি বুঝতে পারছেন। তো আমি হচ্ছে এটার একটু স্লাইডটা মোটামুটি একটু চেঞ্জ করি। তো ওই রকমই একটু কোশ্চেনগুলো একটু রিলেটেড রাখার চেষ্টা করছি। পরের কোশ্চেনে কি বলছে একটু খেয়াল করেন, পরপর তিনটি সুস্পন্দ বিন্দুর দূরত্ব 50 মিটার। তাহলে এই যে অনেকে মনে করতে পারেন এই 50 মিটার মনে হয় এই যে দূরত্ব বলছে মানে ল্যামডার মান, আসলে ব্যাপারটা এরকম না। ফিজিক্সের আসল খেলাই শুরু হয় এই জায়গায়, যারা আসলে ফিজিক্স পড়ে যারা ফিজিক্স কোশ্চেন করে সবাই খারাপ মানুষ, একজন মানুষ এই পৃথিবীতে ভালো নাই যারা ফিজিক্স পড়ায়। তাহলে দেখেন কি বলছে, পরপর তিনটি সুস্পন্দ বিন্দু, আপনারা আগেই বুঝতে পারছেন যে সুস্পন্দ বিন্দু ব্যাপারটা কি, আগেই বলছিলাম আপনাদের বইতে আসলে সুস্পন্দ বিন্দু নামক কোনো শব্দ নাই, আপনাদের বইতে শব্দ কি শীর্ষবিন্দু। তাহলে আবার আমি ওইরকম একটা ডায়াগ্রাম আর্ট করি, এরকম একটা ডায়াগ্রাম আর্ট করলে আমি মোটামুটি এরকম একটা চিত্র পাইলাম। দেখেন আসলে ফিজিক্স পারতে হলে ভাষা বুঝতে হবে, পরপর পরপর মানে হচ্ছে কি একটার পরপর কিছু বিন্দু থাকবে। তো মনে করলাম এই একটা বিন্দু, তারপরে তারপরে একটা আমার বলেই দিচ্ছে সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু যেই কথা শীর্ষবিন্দু কি সেম কথা। যদি এই পরপর তিনটি বিন্দু দূরত্ব কত 50, তার মানে আপনারা কিন্তু বলে নাই যে ল্যামডার মান 50, বলছে কি এই যে তিনটা বিন্দু একটা বিন্দু দুইটা বিন্দু তিনটা বিন্দু ওর দূরত্ব কত 50 মিটার এবং বেগ 250 হলে আমার বেগের মান দেওয়া আছে কত 250 ms ইনভার্স 1 হলে কম্পাঙ্ক কত। এইবারে আগে আমার দেখতে হবে যারা চাইছে ওর ইকুয়েশন কি, কম্পাঙ্কের পরিচয় হচ্ছে এফ, বেগের পরিচয় হচ্ছে ভি, এই যে দূরত্ব আছে এটা কি ল্যামডা, তাহলে ভি এফ ল্যামডা আগে খুঁজতে হবে। এগুলো আমার কোন অধ্যায়ের এমসিকিউ, অবশ্যই সপ্তম অধ্যায়ের। তাহলে এই তিনটার কম্বিনেশনে আমার সূত্র কি আছে, ভি সমান এফ ল্যামডা। যদি আমার ভি সমান এফ ল্যামডা হয়, আমার চাইছে কম্পাঙ্কের মান, দ্যাটস মিন এফ এর মান, তাহলে এফ ল্যামডা সমান কি ভি, পক্ষান্তর করলাম এফ এবং ল্যামডা গুণাকার আছে, তাহলে এফ সমান কি ভি বাই ল্যামডা ভাগ হয়ে গেল। তাহলে আপনারা একটু দেখেন ভি বেগের মান আছে কত 250, এবারে ল্যামডা। সো অনেকে ভাবতে পারেন ল্যামডার মান 50, আসলে ল্যামডার মান 50 না। কেন 50 না একটু বুঝেন, একটা শর্টকাট শিখাই আপনাদের। যদি বলে পরপর তিনটি সুস্পন্দ বিন্দু দূরত্ব, তার মানে বুঝতে হবে এইটা অবশ্যই ল্যামডার মান না, এটা 2 ল্যামডার মান। যদি আপনাদের বলতো পরপর চারটি সুস্পন্দ বিন্দু, চারটা বললে কি হইতো 3 ল্যামডা সমান 50, যদি বলতো ছয়টি পরপর ছয়টি সুস্পন্দ বিন্দু দূরত্ব, তাহলে কি হইতো 5 ল্যামডা। এটা হচ্ছে এমসিকিউর জন্য শর্ট প্রসেস। তাহলে 2 ল্যামডার মান যদি 50 হয়, তাহলে একটা ল্যামডার মান কত হবে, উত্তর হচ্ছে 25, সরি উত্তর 25। কিন্তু আমরা একদম ইন ডিটেলে দেখবো, যেহেতু তিনটি বিন্দু আগে বলছিলাম এই সম্পূর্ণ মান কত ল্যামডা বাই টু, তাহলে এর টুকের মান কত ল্যামডা বাই ফোর, তাইলে এর টুকের মান ল্যামডা বাই টু
এটুকের মান λ/4। তো এই λ/4 আর এই λ/4 মিললে কি হয় λ/2, হাফ ল্যামডা। তারপর এটুক মিললে হাফ হাফ 1 ল্যামডা, এটুক মিললে 1.5 ল্যামডা, এটুক মিললে 1.5 আর হাফ 2 ল্যামডা। অর্থাৎ আমি যদি এইভাবে লসাগু করি λ/4 যোগ এটুকের মান λ/2 যোগ λ/2 যোগ λ/2 যোগ λ/4, অর্থাৎ এই 50-এর ভিতরে কিন্তু আমার ডিরেক্ট ল্যামডা নাই, ল্যামডাগুলো কিভাবে আছে ভাগাকার আছে λ/4 λ/2 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 λ/4। সো ওর মান কত হইছে 50। ওর আমি সবগুলারে যদি লসাগু করার পরে ক্যালকুলেশন করি আলটিমেট কি পাবো 2 ল্যামডা। 2 ল্যামডা সমান কত 50। তো যেহেতু গুণ আছে তাই ল্যামডা সমান কত 25। তো এই যে ল্যামডার মান যে 25 মিটার হইলো, যদি কেউ আবেগে বসাই দিতেন 50 তাইলে সে কি খাইতেন ধরা খেয়ে যেতেন। তাহলে যেহেতু ল্যামডার মান 25 আমি বসাইলাম কত 25, 25 টা কাটলে 1 10, অর্থাৎ কম্পাঙ্কের মান কত 10। এরপরে আপনি বুঝতে পারতেছেন যে উত্তর 10। ফিজিক্সের স্যারেরা কি করবে প্রথম দিবে 10 জুল 10 কেলভিন, কিন্তু আপনি তো সবাই জানেন যে কম্পাঙ্কের একক কি হার্টজ। কম্পাঙ্কের একক হার্টজ অথবা কি সেকেন্ড ইনভার্স 1। আসলে আমি খুবই ভালো মানুষ, এই জন্য কি করছি 10 হার্টজ লিখছি। যদি আমি খারাপ হইতাম তাহলে কি লিখতাম 10 সেকেন্ড ইনভার্স 1। তো এই 10 সেকেন্ড ইনভার্স 1 লিখলে কি আপনাদের মাথা পাগল হয়ে যেতেন, তখন কি করতেন ওরে কম্পাঙ্কের একক হার্টজ, তাই হার্টজ নাই সেকেন্ড ইনভার্স 1 কেন, উত্তর হয়েছে নান। যখন এই নান দাগাইতেন তখনই আপনারা কি করতেন অবস্থা খারাপ, বুঝছেন তো। তাহলে এইবারে উত্তর কত আসলে 10 হার্টজ অথবা 10 সেকেন্ড ইনভার্স 1। কেন আসলে কম্পাঙ্কের আরেকটা একক কেন সেকেন্ড ইনভার্স 1 একটু দেখাই জাস্ট। তাহলে আমরা সবাই জানি একটা সূত্র আছে এফ সমান কি 1/t। টি হচ্ছে কি কাল অর্থাৎ সময়ের মান, তাই যেহেতু সময়ের একক কি সেকেন্ড, তাহলে উপরে 1 নিচে সেকেন্ড, সেকেন্ড নিচে মানে ব্যাপারটা কিভাবে যায় ইনভার্স 1 আকারে যায়। সো এই জন্য হচ্ছে কম্পাঙ্কের একক কি সেকেন্ড ইনভার্স 1 হইতে পারে, হার্টজও হইতে পারে। এই কোশ্চেনটা কার কার বুঝতে অসুবিধা হয়েছে একটু জানান, অথবা কে কে 100% বুঝছেন তাও জানান, কমেন্টে জানান দ্রুত। তারপরে একটু চেক দিলাম, এরপরে আমরা নেক্সট স্লাইডে যাব, একটু দেখি তারপরেও। আচ্ছা, এরপর আমরা নেক্সট এমসিকিউটা দেখি। এটাও মোটামুটি সপ্তম অধ্যায় থেকে রাখছি। দুটি সুর শলাকা, আপনাদের বুঝতে হবে সুর শলাকা কি একটা যন্ত্রের নাম, কম্পাঙ্ক 200 হার্টজ এবং 800 হার্টজ। তাহলে সুর শলাকা কয়টা দুইটা, মান দেয়া আছে কার কম্পাঙ্কের, যেহেতু দুইটা আমি একটাকে প্রকাশ করলাম f1, f1 সমান কত 200 হার্টজ, আরেকটা কম্পাঙ্ক f2, তাহলে f2 এর মান কত 800 হার্টজ। এবার বলছে কি শলাকা দুটি হতে প্রাপ্ত তরঙ্গ দুটির অনুপাত কত। তার মানে আপনার কাছে কার মান চাইছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, সরি একটু ঝামেলা হয়েছে মনে কোশ্চেনে, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত, কার অনুপাত তরঙ্গ দৈর্ঘ্য। এবারে আপনার খুঁজতে হবে এই কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য, এটা আসলে আমার কোন অধ্যায়ের কোশ্চেন, এটা অবশ্যই সপ্তম অধ্যায়ের কোশ্চেন। আর সূত্রটা কি দেখেন ভি সমান এফ ল্যামডা। যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন এই জায়গায় আসলে একটা সমানুপাতিক ব্যস্তানুপাতিকের কাহিনী আছে। আপনারা কিন্তু একবারও বলে নাই যে একটা সুর শলাকা হচ্ছে পৃথিবীতে শব্দ করছে বাতাসের মধ্যে, আর একটা শব্দ মনে করেন মঙ্গল গ্রহে নিয়ে মধুর মধ্যে করছি, এর মানে আমার মাধ্যম একই আছে, বেগ কি সেম। আচ্ছা এবার একটু খেয়াল করেন তো আমার কি বুঝতে পারলাম যে আমাদের বেগটা কি ফিক্সড, তাইলে এবং এফ এবং ল্যামডা এই দুইটার মধ্যে সম্পর্ক কি আকার আছে
সমানুপাতিক আকার আছে, সরি এই এফ এবং ল্যামডা যদি কেউ বলেন যে সমানুপাতিক আকার আছে, তাহলে সে কি খাইলেন? বাঁশ খাইলেন। আসলে এফ এবং ল্যামডা কি আকার আছে? ব্যস্তানুপাতিক আকার আছে। আমরা কেমনে বুঝলাম ব্যস্তানুপাতিক? যদি একটু পক্ষান্তর করি, এফ ল্যামডা সমান কি? ভি। তাহলে এইখান থেকে যদি আমি এফ রাখি, এফ সমান কি হয়? ভি বাই ল্যামডা। এবার আমার ল্যামডা এবং এফ দুইটার সম্পর্ক কেমন আসছে? কোনাকুনি। তো কোনাকুনি সম্পর্ক মানে আমার বুঝতে হবে এটা কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর যদি এই ভি এবং এফ এই দুইটার সম্পর্ক সমানুপাতিক, ভি এবং ল্যামডা ওর সম্পর্ক কি? সমানুপাতিক। কিন্তু আমি এই ম্যাথটা কেমনে সলভ করব? আমি ভি এর মান ভুলেও টাচ করব না। কারণ কি? আমার কোশ্চেনে দেওয়া আছে কম্পাঙ্কের মান চাইছে কি? তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। যেহেতু দুইটা ব্যাপার চাইছে, আমি কাজ করব কয়টা ব্যাপার নিয়ে? এই দুইটা ব্যাপার নিয়ে। তো আমার এবার খুঁজতে হবে এফ এবং ল্যামডা ওর কন্ডিশনও কি আকার আছে। যেহেতু বুঝলাম ও ব্যস্তানুপাতিক আকার আছে, আর ব্যস্তানুপাতিকের কাহিনী কি? কোনাকুনি থাকবে। তাহলে এইবারে তাহলে আমার সূত্র কি দাঁড়াইতে পারে? যেহেতু চাইছে তরঙ্গ দুটির অনুপাত, তার মানে কি আগে আমার প্রথম তরঙ্গ, তারপর প্রথম তরঙ্গের দৈর্ঘ্য, পরেরটা কি? দ্বিতীয় তরঙ্গের দৈর্ঘ্য। তাই তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? ল্যামডা দ্বারা। তাহলে আমি সূত্র দাঁড় করাইতে পারি এরকম যে ল্যামডা 1 বাই ল্যামডা 2 সমান, যেহেতু ল্যামডার সাথে এফ এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, সেহেতু উপরেও এফ নিচেও এফ। কিন্তু মজার ব্যাপার হয়েছে কি? ব্যস্তানুপাতিক মানে কি? কোনাকুনি সম্পর্ক। এই জায়গায় হবে 1, এই জায়গায় 2, অবশ্যই একটু মিলছে। ল্যামডা 1 বাই ল্যামডা 2 এর মানে হচ্ছে কি? ল্যামডা 1 ইস টু ল্যামডা 2 অনুপাত আকারে প্রকাশ করলাম। F2, F2 এর মান কত? 800। আর F1 এর মান কত? 200। একটু কাটিং কাটিং দিলে কত হয়? 2 একে 2 আর হচ্ছে 4 দ্বিগুণে 8, অর্থাৎ 4:1। তাহলে আমার এই তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত আসলে? 4:1। অনেকে ভাবতে পারেন 1:4 না, কারণ আমি যেহেতু তরঙ্গ দুইটা নিছি, আগে আমার নিতে হবে কোনটা? প্রথমটা, তারপরে দ্বিতীয়টা। তাহলে আগে প্রথমটা নিছি, পরে দ্বিতীয়টা নিছি, তাহলে অনুপাত কত হয়েছে? 4:1। এই হচ্ছে মোটামুটি আমার উত্তর। দেখেন তো এই কোশ্চেনটা কেউ বুঝেন নাই? ও মানসুর আক্তার ও বুঝতে পারে নাই, বাকিরা অনেকেই বলছে বুঝছি বুঝছি। জিয়াউর রহমান লিটন বুঝতে পারছি, সাবরান বুঝতে পারছি, ইকরা খান বুঝতে পারছি, রাইয়ান বুঝতে পারছি। এই দেখো তো এই 4:1 এই অনুপাতটা বোঝা গেছে কিনা? এটা জাস্ট সমানুপাতিক ব্যস্তানুপাতিকের একটা কনসেপ্ট। এরপরে দেখো তো আমরা একটা কোশ্চেন দেখি, গতি শক্তির একক কি? এটা একটু সহজ, সবার আশা করি ভালো লাগবে। দেখেন তো শক্তির একক সবাই জানি কি? শক্তির একক জুল। যদি বলি বিভব শক্তির একক কি? জুল। পৃথিবীতে যত শক্তি আছে সবার একক কি? জুল। কাজের একক কি? জুল। কিন্তু এটা তো একটা কি বলে, একটা দুধের শিশুও জানে। কিন্তু যখন আমি অপশনে গেলাম, এ কি? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 3, সব কেজি মিটার সেকেন্ড। এই যে মাথাটা গেল আউলাইয়া। আমি বলছি কি? গতি শক্তি। গতি শক্তি বলি, বিভব শক্তি বলি, যেই শক্তি বলি না কেন, আমার একক কি হবে? সবগুলা সেম। ধরেন আমি গতি শক্তি লিখছি, তাই গতি শক্তির সূত্র কি? ইকে। ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। আগে সবার একটু ভালো মতো বলি, একটু মনোযোগ দেন। যত সূত্র আছে আমাদের এই সূত্র থেকেই একক বের করা সম্ভব। তা কিভাবে সম্ভব? দেখেন, হাফ তো হাফ, মনে মনে বাদ। এম, এম এর পরিচয় কি? ম্যাথস। ভর, ভরের একক কি? কেজি। ভি মানে বেগ, বেগের একক কি? এম এস ইনভার্স 1। ওর উপর কি আছে? স্কোয়ার। যদি স্কোয়ার থাকে, স্কোয়ারটা কি? মিটারও পাইছে, সেকেন্ডও পাইছে, তাহলে কি হইলো? কেজি। মিটারে কি হবে? মিটার স্কোয়ার সেকেন্ড, প্লাসে মাইনাসে -2। তাহলে আমার শক্তির একক কি হইলো? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। দেখেন তো এই অপশনটা আছে কিনা? একদম লাস্ট নম্বর আছে, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2।
তো শক্তির একক জুল হইতে পারে, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 হইতে পারে। আবার আমি এরকম বলতে পারি 10 জুল সমান কত কি, ধরলাম 10, এই জায়গায় একটা একক, তাহলে এককটা কি, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। জুল যা, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 কি তা। আশা করি বুঝতে পারছেন। দেখেন এটা বুঝছেন কে কে একটু জানান, দ্রুত কমেন্ট করেন ফার্স্ট। আর যারা উত্তর পারেন এর আগে এই উত্তরগুলো একটু জানাই দেন। এরপর আমরা নেক্সট এমসিকিউ দেখি। এইটাও মোটামুটি আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ, একেবারে হট এমসিকিউ। একটি বস্তুকে খাড়া উপরের দিকে, এই যে দেখেন এই যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, এই কথাটা কিন্তু এমনি এমনি বলে নাই। যদি আপনাদের 9-10 স্ট্যান্ডার্ড যে কোশ্চেন এই জায়গায় খাড়া কথাটা না বলে, তাহলে কোশ্চেন হবে কার মতো, ইন্টারমিডিয়েটের মতো। কিন্তু আপনারা ছোট মানুষ, আপাতত একটু বুঝেন যে খাড়া কথার একটা মিনিং আছে, যখন বড় হবেন তখন এই ব্যাপারটা বুঝতে পারবেন। দেখেন একটি বস্তুকে খাড়া উপরের দিকে 5g বেগে, দেখছেন এই যে ফিজিক্সের স্যার আসলেই খারাপ, আপনারা কিন্তু বলে নাই 5g, জি এর মান কত, 5 × 9.8 গুণ দিলে কত হয়, 49 ms ইনভার্স 1। আপনারা বলতে পারতো যে একটি বস্তুকে 49 বেগে নিক্ষেপ করলো, আপনারা বললো কি 5g বেগে, বর্তমানে 4g 5g আছে না, ওই জি মনে করেন। এত বেগে নিক্ষেপ করলে বস্তুটি কতক্ষণ শূন্যে ভেসে থাকবে। আবার একটা খারাপ কাজ করলো, আপনারা কিন্তু একেবারে বলে দিতে পারতো বিচরণ কাল, তাহলে আপনার এই ঘুরে পেঁচে কি বললো, কতক্ষণ শূন্যে ভেসে থাকবে। তাহলে দেখেন একটা জাস্ট একটু চিত্র দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। মনে করেন একটা ভূমি, এই জায়গাতে একটা মানুষ আছে চিকনা পাতলা, একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, কত বেগে, 5g যেই কথা, 49 ms ইনভার্স 1 কি একই কথা। তো লিখলাম 49 ms ইনভার্স 1, এত বেগে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, কতক্ষণ শূন্যে ভেসে থাকবে। আচ্ছা শূন্যে ভেসে থাকা, বিচরণ কাল, উড্ডয়ন কাল সবই কি একই জিনিস। আসলে এখন তো আমার সূত্র পড়ানোর সময় নাই, জাস্ট কি বলবো, বেসিকটা একটু স্কিপ করলাম, সূত্র পড়েন একটু মুখস্থ করেন, এরকম ভাবে একটু ম্যাথটা করার চেষ্টা করেন। একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগছে, নামতে কত সময় লাগছে, এই যে দুইটা সময়ের যোগফল, এই ব্যাপারটাই কি বিচরণ কাল বা কতক্ষণ শূন্যে ভেসে থাকবে। তাহলে আমার কাছে চাইছে কি বিচরণ কাল, যেহেতু বিচরণ কালের মান চাইছে, একদম সূত্র বিচরণ কালে কি দ্বারা প্রকাশ করে, টি, তাহলে টি সমান কি 2u/g। একটু মানগুলা বসান, 2 মানে 2, ইউর মান কত, এই যে 49, আমি যদি ইচ্ছা করি 49 বসাবো, না বসালে কত বসাবো 5g। যদি আমি এ জায়গায় কি বসাই 5g, নিচে আছে কি জি, তখন এই যে কি কাটা, তাহলে 5 দ্বিগুণে কত 10, অর্থাৎ একটা বস্তুকে 5g বেগে অথবা 49 বেগে যদি নিক্ষেপ করি, ও সর্বোচ্চ উচ্চতায় উঠবে আবার নামবে, ওর সময় লাগবে কত 10 সেকেন্ড। তা 10 সেকেন্ড কই আছে, অপশন 4-এ। এইবারে আপনাকে তো আমি বিচরণকাল না বইলা বলতাম ওর সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। সবাই একটু মাথায় রাখেন, বিচরণকালের মান যা, উঠতে যেই সময় নামতে কি সেম সময় লাগে, অর্থাৎ উঠতে লাগবে 5 সেকেন্ড টাইম, নামতে লাগবে কত 5 সেকেন্ড টাইম। এইবারে যদি আমি বলতাম এই বস্তুটারে যে আমি নিক্ষেপ করছি ও সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তাহলে একটা সূত্র আছে কি আমরা সবাই জানি যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার, নিক্ষেপ করলে সূত্রগুলা কি হয় মাইনাস, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh, একদম মুখস্থ একটা সূত্র। তাহলে এই জায়গাতে আমরা যখন একটা বস্তুকে নিক্ষেপ করি, আমি কোশ্চেনটা একটু ঘুরাই বলতেছি যে ও সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে একটু জাস্ট চেক করি, যে যদি বলতো যে কতক্ষণ শূন্যে ভেসে থাকবে, এটা না বললে বলছে কি আর সর্বোচ্চ উচ্চতা কত, তাহলে সর্বোচ্চ উচ্চতা আসলে কি এইচ ম্যাক্স,
একটা বস্তু কতক্ষণ উপরে উঠে, যখন একটা বস্তুরে নিক্ষেপ করলাম, ধরেন এইভাবে নিক্ষেপ করছি, ও যে এই যে উঠে একদম সর্বোচ্চ উচ্চতা কি হয়েছে, থামছে, অর্থাৎ শেষ বেগ কত, 0। এই শেষ বেগ যদি 0 হয় তাহলে কি হয়, ইউ স্কোয়ার মাইনাস 2gh সমান কি 0 স্কোয়ার। কারণ কি সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কি হয়, 0 হয়। তারপরে মাইনাস 2gh সমান কি ইউ স্কোয়ার, সমানের বামে আছে প্লাস, ডানে গিয়ে কি হবে মাইনাস ইউ স্কোয়ার, মাইনাস মাইনাস বাদ, এই এইচটা রাখলে কি হয়, এইচ সমান ইউ স্কোয়ার, এইচ এর সাথে 2g গুণ, এদিকে কি হবে 2g ভাগ। এবারে দেখেন ইউ স্কোয়ারের মান কত 49, নিচে আছে কি 2g স্কোয়ার মানে কি স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমি একটা মান পাবো, এত মিটারে কি আসলে ও সর্বোচ্চ উচ্চতায় উঠছিল। তাহলে আমরা কি বুঝতে পারলাম, একটা বস্তুকে যদি আমি যে কোনো বেগে নিক্ষেপ করি, ও সর্বোচ্চ উচ্চতায় অবশ্যই উঠতে পারে, ওই দূরত্ব কত এটা, বিচরণকাল কত এরকম চাইতে পারে, অথবা বলতে পারে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত, আবার বলতে পারে কি সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময় কত। যেহেতু আমি চাইছিলাম কতক্ষণ শূন্যে বেশি থাকবে, শূন্যে বেশি থাকার কথার অর্থই হচ্ছে বিচরণকাল, আর ওর মান 10 সেকেন্ড। দেখেন তো এই ম্যাথটা কে বুঝছেন। আচ্ছা, সবাই সবার বন্ধুদের মেনশন করে দাও, সবাই শেয়ার করে দাও, যাতে ক্লাসটা সবাই আসলে দেখতে পারে। অনেকেই কমেন্ট করতেছো, পুরাতন যারা আছো, আহাত মাতবর, ফিজিক্স গুরু, আপনার ক্লাস অনেক মিস করি, আমিও তোমার খুব মিস করি। ওরে অনেকেই উত্তর জানাই দিছো 122.5 মিটার। আচ্ছা একটু ক্যালকুলেশন করে দেখো কিছু একটা হবে। আচ্ছা দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই, সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দাও। এরপরে স্লাইডটা চেঞ্জ করলাম। এবার আসেন আরো একটা মারাত্মক লেভেলের একটা এমসিকিউ। এই জায়গা থেকে মনে করেন বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসবে, একদম 100% বলা যায় যে এই টপিকটা এত পরিমাণে গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে 1 মিটার লম্বা একটি সুতায়, আমরা সবাই বুঝতে পারছি মিটার লম্বা, মিটার কার একক, দৈর্ঘ্যের একক, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে এল এর মান। 1 মিটার লম্বা একটি সুতায় 30 গ্রাম ভরের, 30 গ্রাম ভর মানে বুঝতে হবে এটা এম এর মান। আসলে ফিজিক্সে আমাদের এইরকম কিছু ডেটা দেয় যে যেগুলোর কোনো ব্যবহার নাই, একদম হুদ্দাই। একটি পাথরের টুকরো ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে, চাইছে কার মান, দোলনকাল। একদম সহজ ম্যাথ। আমরা দোলনকালের দুইটা সূত্র জানি, একটা কি দোলনকাল টি সমান 2π√m/k। আমরা এই সূত্র ইউজ করব কোন ক্ষেত্রে, আমাদের বইতে এই দুইটা সূত্রের বাইরে আর কোনো সূত্র নাই, তার মানে এই দুইটা সূত্র পড়লে কি আমার সবকিছু কভার হয়ে যাবে। কিন্তু আমার কি এই জায়গায় স্প্রিং এর কিছু বলছে, স্প্রিং সংক্রান্ত কিছুই নাই। যেহেতু আমাদের স্প্রিং সংক্রান্ত কিছু নাই, সেহেতু আমরা দোলনকালের সূত্র কোনটা নিব, এটা বাদ দিয়ে সূত্র কি টি, টি সমান 2π√L/g। একদম মান বসাইবেন, ম্যাথ করবেন, 2 মানে 2, পায়ের মান সবাই জানে 3.1416 ইন্টু রুট এল, আপনারা বইলাই দিছে 1 মিটার, তার মানে এল এর মান 1। আপনারা কি একবারও বলছে এই যে এক্সপেরিমেন্ট করছে এটা মঙ্গল গ্রহে নিয়ে করছে, চাঁদে নিয়ে করছে, যদি চাঁদে নিয়ে করতো তাহলে জির মান কত হবে একটু কমেন্ট করে জানান। আর যেহেতু আমার এই এক্সপেরিমেন্টটা পৃথিবীতে করছে, সেহেতু জি এর মান কত 9.8। এই ক্যালকুলেশনটা সবাই করেন তো কত হয় আমাকে একটু জানান। আচ্ছা আমি একটু ক্যালকুলেশন করি, মোবাইল দিয়ে করি, ক্যালকুলেটর নাই। আসছে 2.007, অর্থাৎ আমার উত্তর কত, ক নম্বর। আশা করি সবাই বুঝতে পারছেন, আপনারা অনেকেই কমেন্ট বক্সে উত্তর দিতেছেন।
আচ্ছা, এবার আমরা এই এমসিকিউর একটু অ্যাডভান্স লেভেলে কিছু দেখি তো। এবার ধরেন আপনাকে বলছে যে একটি সরল দোলকের সেম ম্যাথ আপনারা যদি বলতো এই দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের সাথে কেমন সম্পর্ক আছে, অথবা বলতো এই দোলনকাল ত্বরণের সাথে কেমন সম্পর্ক আছে, তাহলে কি উত্তর দিতেন একটু বুঝান তো আমারে। দেখেন তো সূত্রটা কি, টি সমান 2π√L/g। আমার এই যে দোলনকাল, দোলনকাল হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আর এই দোলনকাল দৈর্ঘ্যের বর্গমূলের আবার কি ব্যস্তানুপাতিক। এরকমও কিছু কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা একটু আশা করি বুঝতে পারছেন। স্লাইডটা একটু চেঞ্জ করি। এবারে দেখেন আরো একটা চমৎকার কোশ্চেন। একজন মহিলার উচ্চতা 3 মিটার। দেখেন একজন মানুষ, আর উচ্চতা কত 3 মিটার। আসলে এটা খুবই অবাস্তব কথার মতো পড়তেছে, কারণ 3 মিটার মানে মোটামুটি ধরা যায় 2 জন মহিলার উচ্চতা। উনি পূর্ণ দৈর্ঘ্য প্রতিবিম্ব দেখতে হলে আয়নার দৈর্ঘ্য কত হবে। আমাদের একটা মেইন বইতে একটা লাইন আছে যে একজন মানুষের দৈর্ঘ্য যা, তার যদি মানে পূর্ণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে হয় তাহলে তার দৈর্ঘ্যের অর্ধেক সমপরিমাণ আয়না লাগবে। তাহলে আমরা সবাই বুঝে গেছি 3 অর্ধেক, অর্ধেক করে কেমনে 2 দা ভাগ, 3-এর অর্ধেক কত 1.5, 1.5 মিটার। তাহলে আমাদের আয়না লাগবে কত 1.5 মিটার। দেখেন এটা আগে থেকে জানতেন কারা কারা জানান। মানসুর আক্তার, আপনি হচ্ছে কোনটার উত্তর দিচ্ছেন? ডি ডি ডি। আচ্ছা সবাই একটু দ্রুত একটু জানান দেখি কি পরিস্থিতি আপনাদের, আর ক্লাসগুলো কি বুঝতেছেন? আচ্ছা এরপরে আমরা একটু নেক্সট দেখি। আমি একটু আপনাদের একটু দেখলাম যে কার কি পরিস্থিতি। আচ্ছা স্লাইডটা একটু চেঞ্জ করলাম। এবারে দেখেন নিচের কোনটি নিউটনের গতির প্রথম সূত্রের সমর্থন করে। আমাদের মহাবিজ্ঞানী নিউটন গতি সম্পর্কে 3টা সূত্র দিয়েছিল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তো সূত্রগুলো কি ছিল, আমি 3 নম্বর সূত্র থেকে আসি। যে 3 নম্বর সূত্র ছিল প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত মানের প্রতিক্রিয়া ছিল। তৃতীয় সূত্র আপনাদের আগে বুঝাইতেছি। তৃতীয় সূত্র, একটা বল যদি হয় F1, আরেকটা বল কি হবে F2। নিউটন সাহেব কি বলছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। যেহেতু সমান, বিপরীত কেমনে প্রকাশ করে, আগে একটা মাইনাস দেয়। তাহলে F1 সমান F2। আমি এইটাও যেমন 3 নম্বর সূত্র, অথবা এরকম লিখতে পারি F1 ডানে আছে -F2 প্লাস F2 সমান 0। এই দুই ভাবে যদি কিছু একটা থাকে তাহলে কয় নম্বর সূত্র? তৃতীয় সূত্র। এরপরে আপনি আসেন দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রে কি বলছিল, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই বাংলা কথারে ক্যালকুলেশন করে লাস্ট মোমেন্টে কি পাইছিল, যে F সমান ma। তাহলে এইটা হচ্ছে আমার কয় নম্বর সূত্র? দ্বিতীয় সূত্র। এইবার আসেন আপনারা প্রথম সূত্রে, নিউটনের ফার্স্ট ল। প্রথম সূত্রে কি বলছিল, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, অর্থাৎ বাইরে থেকে কোনো বস্তুরে ধাক্কা ঠেলা কিচ্ছু দিবেন না। তাহলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির। স্থির বস্তু স্থির মানে কি, ওর বেগের কোনো চেঞ্জেস নাই, আদি বেগ যা শেষ বেগ কি তা।
আবার গতিশীল বস্তু গতিশীল থাকবে, কেমনে গতিশীল থাকবে? সমবেগে। এই কথাগুলা নিউটন সাহেব কিভাবে বলছিল? এরকম ডেফিনেশন আকারে বলছিল। সেখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা তো খুব চালাক মানুষ, যে বুঝলাম যে এই ভি সমান কি? ইউ, অর্থাৎ আদি বেগ যা শেষ বেগ তা। এই দুইটা সূত্রেই মোটামুটি এইভাবে আপনাদের বইতে হুবহু আছে, কিন্তু প্রথম সূত্রটা একটু ওইরকম ভাবে দেয় নাই। তাহলে প্রথম সূত্র কি হইলো? ভি সমান ইউ। তাহলে নিউটনের প্রথম সূত্র কি এরকম আনসার হলো? ভি সমান ইউ। দেখেন এটা একটু মুখস্থ নির্ভর পড়ালেখা, আশা করি বুঝতে পারছেন। এই নিলয় 2 হবে কেন? কি উল্টাপাল্টা কমেন্ট করেন আপনি? উত্তর ভি সমান ইউ। দেখি কেমন পারেন আজকে, দেখা যাবে। ফিজিক্সে ফাটাই দিতে হবে। আর আপনারা সবাই সবার বন্ধু বান্ধবদের শেয়ার করেন, জানাই দেন সবাই রে। এরপরে কিন্তু আমাদের ফিজিক্সে আরো কি একদম পুরা সম্পূর্ণ অধ্যায়ের এমসিকিউ সিকিউ সব ক্লাস একসাথে আসবে, একদম বেসিক টু অ্যাডভান্স, একদম প্রো লেভেলের ক্লাস হবে। ক্যাডেট কলেজ বলেন বা এই টাইপের যে কোশ্চেন আসে ওই প্যাটার্নে আমরা কোশ্চেন পড়াবো, কিছুদিন ধৈর্য ধরেন। তারপরে এইবারে দেখেন আরেকটা এমসিকিউ, বিস্তার 4 গুণ হলে শক্তি কত গুণ বৃদ্ধি পাবে? আপনাদের আগেই বলছিলাম এরকম কোশ্চেন খুব ডেঞ্জারাস কোশ্চেন। ভালো মতো যদি ফিজিক্স না পড়তে পারেন, বাংলা বুঝতে না পারলে ফিজিক্স পারবেন না। বিস্তার 4 গুণ, এই যে দেখেন কি বলতেছে বিস্তার, এখানে বিস্তার করতে আসলো, শক্তি করতে আসলো। আপনার আগে খুঁজতে হবে এরকম প্রশ্ন আসলে আগে আইডেন্টিফাই করতে হবে এটা কোন অধ্যায়ের। দেখেন তো অধ্যায় 2 গতিতে কি বিস্তার নামক কিছু আছে? উত্তর হচ্ছে না। তাহলে বিস্তার কই আছে? বিস্তার আছে সপ্তম অধ্যায়। তাহলে সপ্তম অধ্যায়ের বিস্তার ব্যাপারটা কি? দেখেন এরকম একটা তরঙ্গ আমি আট করি, তরঙ্গ আট করলে আমরা কি বুঝতে পারলাম? এই যে শীর্ষবিন্দু আছে, এই শীর্ষবিন্দু থেকে এই সাম্য অবস্থানের যে দূরত্ব, এই ব্যাপারটাকে কি বলে? বিস্তার। তাহলে বিস্তার 4 গুণ, এই বিস্তারের মান যদি 4 গুণ করি, আগে বিস্তার কিছু একটা আসিল, এইটারও যদি আমরা ম্যাথ করে করতে যাই বিশাল বড় হবে। কিন্তু আমরা একটু বুদ্ধি খাটায় কি করব? বিস্তার, বিস্তারকে কি দ্বারা প্রকাশ করে? এ মানে অ্যামপ্লিটিউড। শক্তি কত গুণ হবে? তাহলে চাইছে কার মান? শক্তি। শক্তি মানে কি? এনার্জি, ই। এখন আপনারা আমার বলেন ই এবং এর সম্পর্ক কি? সবাই জানি যে একটা সূত্র, ই সমান এ স্কয়ার। তাহলে ই সমান যদি এ স্কয়ার হয়, তাহলে দেখেন আপনারা কোনো সমীকরণ নেবেন না, কিচ্ছু নেবেন না, জাস্ট কি করবেন? বিস্তারের মান 4 গুণ করছে, এখানে কত বসাবেন? 4 স্কয়ার। 4 স্কয়ার মানে কি? 16 গুণ। তাহলে শক্তি কত গুণ? আপনারা কিন্তু বলে নাই যে শক্তি কত গুণ হবে, আপনারা বলছে কি শক্তি কত গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ শক্তি যদি এরকম বলে বৃদ্ধি পাবে, একটু মুখস্থর মতো করেন। তার মানে কি হয়েছে? 16 গুণ, 1 গুণ কি? মাইনাস, অর্থাৎ 15 গুণ। কিন্তু আপনারা সবাই কি করতেন? আবেগে 16 গুণ দাগাইতেন। বিস্তার 4 গুণ, আগে লিখবেন সূত্র ই সমান এ স্কয়ার। 4 গুণ মানে 4 স্কয়ার। তো সমানুপাতিক ব্যস্তানুপাতিক স্কয়ার কিউব রুট এগুলো আনতে হবে। তাহলে যদি বলতো যে বিস্তার 4 গুণ হলে শক্তি কত গুণ হবে, তাহলে উত্তর 16 গুণ। ওকে ফাইন। কিন্তু আপনারা বলছে কি কত গুণ বৃদ্ধি পাবে? বৃদ্ধি মানে কি? আগে কিছু না কিছু কি আসিল, ব্যাপারটা এরকম না? ধরেন এ একটা মানুষ, ওর ওজন হচ্ছে 10 কেজি, কিছুদিন পরে ওর ওজন হইল 30 কেজি, তাহলে ও কত কেজি বৃদ্ধি পাইছে? ও কি 30 কেজি বৃদ্ধি পাইছে? উত্তর হচ্ছে না, ও বৃদ্ধি পাইছে কত? 20 কেজি। কারণ কি? আগেরটা কি ওর মাইনাস। তো ঠিক তো ধ্রুব, বৃদ্ধি পাইছে 15 গুণ। উত্তর হচ্ছে খ। এটা বুঝছেন কে কে? ওরে সবাই তো একদম সেরা সেরা, খুব ভালো পারতেছো। ওই রাফির নাকি ঘুম আসতেছে। ঘুম আসলে ফিজিক্স বইটা খুলো, একদম ঘুম দূরে চলে যাবে। তারপর এরপর আমরা একটু দেখি, এই যে মোটামুটি আমরা অষ্টম অধ্যায়ে চলে আসছি। 12 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট, আপনার বুঝতে হবে 12 সেন্টিমিটার ফোকাস দূরত্ব মানে কার মান? এটা এফ এর মান।
একটি অবতল দর্পণের দর্পণ দিছে কার? অবতল। অবতল দর্পণের 9 সেন্টিমিটার সামনে, 9 সেন্টিমিটার সামনে মানে বুঝতে হবে এটা কার মান? ইউ এর মান। একটি লক্ষ্যবস্তু স্থাপন করলে আকৃতি কেমন হবে? এইবারে দেখেন, আমরা যদি একটু চিত্রের মতো আর্ট করি, এই একটা দর্পণ দিলাম একটা দাগ। অবতল দর্পণ কিরকম থাকে? এরকম মানে অবতল দর্পণ। যদি ভিতরের পৃষ্ঠ কাজ করে তাহলে কি? অবতল। আর উত্তল কোন পৃষ্ঠ কাজ করে? উপরের পৃষ্ঠ। আপনাদের বলছিলাম উত্তল। উত্তলের প্রথম লেটার কি? উ। উ ফর কি? উপর। যদি উপরের পৃষ্ঠ কাজ করে অর্থাৎ কেমন? যদি সিলভারিং করা থাকে ভিতরের পৃষ্ঠে তাহলে এটা কি? উত্তল দর্পণ। কিন্তু আমি আপনার বলছি কি? অবতল দর্পণ। ওর ফোকাসের মান কত? 12। এই মোমেন্টে কি আছে? ওর ফোকাস আছে। তো 12-র কাছে, ফোকাসের কাছে যদি কোনো বস্তু থাকে তাহলে ওর কাহিনী কি হয়? ও সারা জীবন অবাস্তব। দেখেন, ও অবাস্তব। আর অবাস্তব যদি হয় ও সাথে সাথে কি হয়? সোজা হয়। আর ওর প্রতিবিম্বটা কেমন হয়? বিবর্ধিত হয়। তাহলে আপনারা আমারে বলেন এইগুলো একদম কি মুখস্থ না? এখন আমি চাইছি কি? আকৃতি। আকৃতি কেমন? ও ছোট না বড়? আপনারাই বলেন। যদি আমি ফোকাসের কাছে রাখি ও কি খর্বিত হবে না বিবর্ধিত হবে? ও অবশ্যই কি হবে? বিবর্ধিত হবে। তাহলে উত্তর কত? ক। এটা বুঝছেন কে কে? মোটামুটি একটু মুখস্থ নির্ভর, তারপরেও একটা বেসিক আছে, চমৎকার বেসিক। এরপরে একটা দেখেন, শব্দের বেগ নির্ভর করে। তাহলে এটা হচ্ছে এই যে শব্দের বেগ কই থেকে কি চলে আসে, তাহলে এই শব্দের বেগ এইগুলো আসলে আমার কোন অধ্যায় আছে? সপ্তম অধ্যায়। আপনার ক নম্বরে বলছে কি? তাপমাত্রার উপর। কথা সত্য, অবশ্যই তাপমাত্রার উপরে শব্দের বেগ নির্ভর করে। তাহলে তাপমাত্রার সাথে শব্দের বেগের সম্পর্ক কি? শব্দের বেগ ভি সমানুপাতিক রুট টি। অর্থাৎ যত তাপমাত্রা বাড়বে শব্দের বেগও কি তত বাড়বে। এর বাংলা সূত্রটা কি? শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। শব্দের বেগ ঘনত্বের উপরও নির্ভর করে। কেন ঘনত্বের উপর নির্ভর করে? একটা সূত্র আছে, শব্দের বেগ ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। একটা বাংলা সূত্র এই আপনাদের মেইন বইতে সুন্দর করে লেখা আছে যে শব্দের বেগ ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্বের বর্গমূল মানে কি? 1/√ρ। ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করে? রো দ্বারা। অর্থাৎ ঘনত্ব যদি বাড়ে শব্দের বেগ কি? কমবে। আর ঘনত্ব কমলে শব্দের বেগ বাড়বে। এই হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিকের কাহিনী। তারপরে বায়ুর আর্দ্রতার উপর। কারণ কি? বায়ুর আর্দ্রতা নির্ভর করে ঘনত্বের উপরে, ঘনত্বও কি আবার বেগের উপরে। তার মানে উত্তর মোটামুটি সবগুলো। দেখেন, এরপরে এটা মোটামুটি একটু কনসেপ্ট প্লাস কনসেপ্টের মধ্যে একটা ম্যাথ ছিল আর কি। এরপর আমরা নেক্সট, একটি ইঞ্জিনের, দেখেন ভালো মতো মনোযোগ দেন, একটু সহজ আবার কমপ্লেক্স। একটি ইঞ্জিনের প্রত্যেকটি ধাপে 30% শক্তি অপচয় হলে এর 4 ধাপে কর্মদক্ষতা কত? কয় ধাপে? 4। আমরা কর্মদক্ষতার সূত্র কি পড়ছিলাম? কর্মদক্ষতা ইটা সমান কার্যকর বাই প্রদত্ত ইন্টু কি? 100%। শক্তি বললে শক্তি, ক্ষমতা বললে ক্ষমতা, এই হচ্ছিল সূত্র। কিন্তু আমার এই জায়গায় বলছে কি? ধরেন আমার প্রথম ধাপ, প্রথম ধাপে কাহিনীটা কি ঘটলো? প্রত্যেক ধাপে 30% শক্তি ব্যয় হয়েছে। তাহলে প্রথম ধাপে আসলে 30% ব্যয় হইয়া থাকবে কত? অবশ্যই 30% বাদ, 70% সবাই আমরা বুঝি। দেখেন তাহলে 100 বিয়োগ 100 এর, 100 এর কত? 30%। তাহলে 100 এর 30% কত? 100 মাইনাস 100 এর 30% হয়েছে 30/100। এই 100 100 কি কাটা, তাহলে 100 বিয়োগ 30 থাকলো কত? 70%। আমার প্রথম ধাপে ইঞ্জিনের কর্মদক্ষতা কত? 70%। দ্বিতীয় ধাপে কত? 70 থেকে 30 বাদ থাকবে কত? 40।
তারপরে তৃতীয় ধাপে কত 40 থেকে 10 বাদ থাকবে কত 10। আসলে কি ব্যাপারটা এরকম না, এই যে ধরা খাইলেন। কারণ প্রথম ধাপে আমার 30% অপচয় হয়ে গেছে, মানে কি চলে গেছে, আছে কত 70%। প্রথম ধাপ শেষে আমার আছে 70%। তাহলে দ্বিতীয় ধাপে কাহিনীটা কি ঘটবে, এই 70 থেকে বাদ যাবে। তো 70 থেকে কিভাবে বাদ যাবে, 70 মাইনাস 70 এর 30%, আর 30% মানে কি 30/100। তাহলে এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কি কাটা, তাহলে 3 সাথে কত 21, তাহলে 70 বিয়োগ কত 21 49। তাহলে আমার দ্বিতীয় ধাপে কর্মদক্ষতা চলে আসলো কত 49%। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, প্রথম ধাপে কর্মদক্ষতা 100% থেকে 30% ভ্যানিশ রইলো 70%। পরের ধাপের কাজ কি, এই 70%-এর কি 30% বাদ। তাহলে 70% থেকে 30% বাদ গেলে থাকে কত 49%। তাহলে এরকম ধাপ কয়টা, 3টা। আপনাদের একটা শর্টকাট দিব, শর্টকাটটা দেখবেন একদম ইজি মিলে গেছে। তাহলে এই তৃতীয় ধাপে বাদ যাবে কইতে, এই 49 মাইনাস 49 এর কত পার্সেন্ট 30%। আমি একটু এক লাইনে একটু ক্যালকুলেটরটা নিয়ে একটু কাজটা করি, দেখি কত হয়। আপনারা আমার একটু উত্তর জানাই দেন তো, অনেকে জানাই দিতেছেন 24.1 24.1। তাহলে আমি একটু কাজ করি, দেখেন। তাহলে আমার তৃতীয় ধাপে ওর মান হয়েছে 24.3%। তারপরে চতুর্থ ধাপে কমবে কই থেকে, ভুল করলাম নাকি, আচ্ছা এটা হচ্ছে 30 না, সরি, এই জন্য একটু মনে হলো খটকা খাইছে। 34.3%, অর্থাৎ তৃতীয় ধাপে আমার 49 থেকে 30% বাদ দিয়ে রয়েছে কত 34.3%। তো চতুর্থ ধাপে বাদ যাবে কই থেকে, এইখান থেকে। তাহলে কি করতে পারি, 34.3 বিয়োগ এই 34.3 এর কত পার্সেন্ট 30%। ওরে আমি ক্যালকুলেশন করলে মোটামুটি কত পাবো 24.01%। একটু ক্যালকুলেশন করেন, এরকমই পাবেন। তাইলে আর আসলে উত্তরটা কত দাঁড়াইলো 24.01। আপনাদের বলছিলাম যে একটা শর্টকাট দিব, শর্টকাটটা কি দেখেন তো। প্রথমে 30% শক্তি যদি অপচয় হয়, তাহলে ওর মানটা কত 70%। এই 70%-রে 100 দিয়ে ভাগ করলে কি হয় 0.7। ওর উপরে ধাপ কয়টা 4টা, এই জন্য পাওয়ার কত দিবেন 4 ইন্টু কত 100%। যদি আপনি এইরকম করেন তাহলে এক লাইনে উত্তর পাবেন। এক লাইনে উত্তর কত 24.01%। সো এইভাবে করলে আপনি কি করলেন, এক লাইনে উত্তরটা মিলাই দিলেন। আর নাইলে এই 4টা ধাপ করাইলাম কেন, একটু বেসিক আকারে বুঝাইলাম। যদি আপনারা বলতো একটি ইঞ্জিনের প্রত্যেক ধাপে 10% শক্তি ব্যয় হয়, তাহলে 4 ধাপে কর্মদক্ষতা কত, তাহলে আপনি কি করতেন 100 মাইনাস 100 10%, 10% চলে গেলে থাকতো কত 90%। তো 90%-এ কি করতেন 0.9 ওর উপরে পাওয়ার, 4 ধাপ করলে 4 পাওয়ার, 6 করলে 6 পাওয়ার, 4 ধাপ পাওয়ার দিতেন, তাহলে এরকম একটা উত্তর পাইতেন। আশা করি বুঝতে পারছেন। দেখেন তো এই ম্যাথটা বুঝছেন কে কে একটু জানান। এরপর আমরা একটু নেক্সট স্লাইডে যাব। অনেকে উত্তর দিছো, উত্তর এ এ এ। এরপর নেক্সট আরেকটা ম্যাথ দেখো তো, এই ম্যাথটা দেখি সবার আগে কে উত্তর দিতে পারে। ম্যাথটা কি 1 কেজি ভরের একটি বন্দুক থেকে, তার মানে 1 কেজি কার মান একটি বন্দুকের ভর, 5 গ্রাম ভরের 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে
বন্দুকটি এত পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো, গুলির শেষ বেগ কত? আপনাদের সবাইকে বলি একটা সূত্র মুখস্থ করেন যে যখন এই বন্দুক এবং গুলির কাহিনী আসবে, এই বড় এমভি সমান কি মাইনাস ছোট এমভি। বড় এমভি কার? বন্দুকের, ছোটগুলা কার? গুলির। এইবার আসেন, আমার কাছে চাইছে কার মান? গুলির শেষ বেগ কত হবে? গুলির শেষ বেগ মানে কার মান? ভি এর মান। এইবারে কোশ্চেনের দিকে তাকান, কোশ্চেনে বইলা দিছে যে এত পশ্চাৎ বেগে, যেহেতু পশ্চাৎ বেগ বইলা দিছে সেহেতু আমাদের এই মাইনাসটা কি আর থাকবে না। এই ছোট ভি, এই ছোট ভি সমান কি এই বড় এম ভি, তারপরে নিচে কি ভাগাকার চলে আসবে কি এম। বড় এম কার? বন্দুকের। বন্দুকের ভর কত? 1 কেজি। দিলাম আমি 1 ইন্টু ভি। ভি হচ্ছে কি, এটা অবশ্যই বড় ভি, তার মানে কি বন্দুকের না সরি গুলির বেগ। বন্দুকের বেগটা আসলে কত? বন্দুকটি এত পশ্চাৎ বেগ হইলো, এই জায়গায় কত হবে? অবশ্যই 2 এম। একটি বন্দুক থেকে এত গ্রাম ভরের গুলি, তার মানে 5 গ্রামটা কার মান? গুলির ভর। তাহলে গুলির ভর আছে গ্রামে, গ্রামে আমার কিসে কনভার্ট করতে হবে? অবশ্যই কেজিতে। গ্রাম থেকে কেজিতে কেমনে যায়? 1000 দিয়া ভাগ। তাহলে আমি একটু বুদ্ধি খাটে একবারে লিখে দেই 5 ইন্টু 10⁻³ ওরে ক্যালকুলেশন করলে কত হয় সবাই একটু জানাও তো কমেন্ট বক্সে, দ্রুত জানাও দ্রুত। আচ্ছা, অনেকে উত্তর জানাইতেছো, আরে ক্যালকুলেশন করলে সো আমরা এইটুকু মোটামুটি বুঝতে পারতাছি। আমি যদি এইভাবে ক্যালকুলেশন করি, উপরে চলে যাবে 1000 2000, তাই 2000 5 দা ভাগ দিলে 400। বেগের মান কত? 400 এমএস ইনভার্সন। তো 400 এমএস ইনভার্সন কত আছে? 4 এ আছে। আমাদের উত্তর সবার আগে উত্তর দিছে কে? দেখা যাক, সালমান। তারপরে আরে নিলয়, নিলয়টা কি উত্তর দিলি রে? তারপরে সাবরান, মাসুম। আপনারা চমৎকার পারফর্ম করতেছেন, সেরা সেরা। এরপর দেখেন, এরপরে আরো একটা আমাদের লেজেন্ডারি এমসিকিউ, ঢালু তলের সাথে, দেখেন তল কেমন? ঢালু, এরকম ঢাল ধরেন। ঢালু তলের সাথে কত কোণে একটি বস্তুকে কত কোণে ছেড়ে দিলে, আপনার কাছে চাইছে কার মান? কোণের মান। কোণ মানে কি? থিটা। কত কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান সবচেয়ে বেশি হবে। এইবার আপনাদের বুঝতে হবে গতি ঘর্ষণ সহগ, এই গতি ঘর্ষণ সহগকে কি দ্বারা প্রকাশ করা হয়? মিউ দ্বারা। আমাদের একটা সূত্র আছে, ঘর্ষণ বল এফ অফ কে সমান মিউ ডাব্লিউ। তাহলে এই মিউটাই আসলে কি? গতি ঘর্ষণ সহগ অথবা স্থিতি ঘর্ষণ সহগ। তাহলে মিউ, মিউ সমান কি? এফ অফ কে বাই ডাব্লিউ। আপনার এখানে কিন্তু এই কোশ্চেনে একেবারেও আপনাকে বলে নাই যে ঘর্ষণ বল এত বা ওজন বল এত, তার মানে আপনার এই মিউ, মিউ যেই কথা, ট্যান থিটা কি সেম কথা। তাহলে আমরা কি বলতে পারি? মিউ এর সাথে ট্যান থিটার সম্পূর্ণ অপারেটরের মান কত? সমানুপাতিক আকার আছে। তাহলে এবারে দেখেন কোণের মান, তাহলে এই যে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান কত? √3। তাহলে √3 মানে কত? 1.73 বা 72 এরকম কিছু একটা। তারপরে ট্যান 45 ডিগ্রি, ওর মান কত? 1। ট্যান 30 ওর মান কত? 1/√3। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যত কোণের মানটা 60 থেকে কমতেছে, মানগুলো আস্তে আস্তে কি কমতেছে। অর্থাৎ এই ট্যান যে 60 ডিগ্রি ওর মান যে √3, এই মানটা আসলে কি অনের থেকে বড়। কিন্তু আমারে বলছে কি গতি ঘর্ষণ সহগের মান সবচেয়ে বেশি। যেহেতু বেশি বলছে, যেহেতু আমার ট্যান 60 মান সবচেয়ে বেশি, সেহেতু আমার উত্তর কত? ট্যান 60। কারণ ট্যানের মান যার বেশি, মিউ এর মান কি তারই বেশি। এইখান থেকে আমার জানার বিষয়টা কি হইলো? মিউ যেই কথা, ট্যান থিটা কি সেম কথা। আশা করি বুঝতে পারছেন। এরপরেও বুঝেন নাই কে? জানান। ওরে আপনারা তো খুব ভালোই পারতেছেন।
আচ্ছা, সবাই সবার বন্ধুদের একটু আবার শেয়ার করেন। আচ্ছা, সবচেয়ে চমৎকার কমেন্টস যারা করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আচ্ছা, তারপরে আমরা এরপরে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই একটা এমসিকিউ, একটু মনোযোগ সহকারে দেখেন। এটা মোটামুটি এমসিকিউ মানে বলা যায় যে একটা সিকিউ। কোনো এক শহরে গ্রীষ্মকালে শব্দের বেগ 5% বেড়ে যাওয়ায়, দেখেন দুইটা কালের মধ্যে শীতকালের তাপমাত্রা কি থাকে? কম। গ্রীষ্মকালে তাপমাত্রা কি থাকে? বেশি। সরি। এর আগের উদ্দীপকে আমরা একটা দেখছিলাম প্রশ্নে যে যদি শব্দের বেগ বাড়ে বা তাপমাত্রা বাড়লে শব্দের বেগ কি বাড়ে। তো এই জায়গায় আমি আসলে কি চাইছি খেয়াল করেন তো। কোন এক শহরে গ্রীষ্মকালে শব্দের বেগ 5% বেড়ে যায়। কে বাড়ে? শব্দের বেগ। তাহলে কোন কালে বাড়ে? গ্রীষ্মকালে। বাড়ে কে? শব্দের বেগ। কোশ্চেন একদম নিখুঁত ভাবে পড়তে হবে। তাহলে শব্দের বেগ ভি অফ গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকাল মানে কি? আমি মনে করি যে গরম, সাপোজ ভি অফ গরম, এরপরে কি আছে? ভি অফ শীত, দুইটা কাল। তাহলে শব্দের বেগটা বাড়ছে কোন কালে? গ্রীষ্মকালে। তার মানে শীতকালে বেগ কি ছিল? কম। আমি মনে করলাম ওর আগে শীতকালটা লিখি, তাহলে ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হবে। তাহলে মনে করেন ভি অফ শীত, ওর মান ছিল মনে করেন এক্স এম এস ইনভার্স 1। কিন্তু আমার শব্দের বেগ বাড়ছে গ্রীষ্মকালে, তাহলে গ্রীষ্মকালে কি? ভি অফ গরম, ওর মান যে 5, আপনারা কি বলছে যে 5% হয়ে যায়? না, বলছে কি 5% বেড়ে যায়। আচ্ছা, বেড়ে যায় কথাটার অর্থ কি? করতে পারবো এক্স থেকে পারবো, মানে কি এক্স প্লাস এক্স এর 5%। এই হচ্ছে মোটামুটি আমার কোশ্চেন। তাহলে আমি লিখলাম এক্স প্লাস 5% মানে কি এক্স এর 5/100। আমি একটু সৃজনশীলের মতো করাইতেছি, তাও একটু দেখেন। এক্স প্লাস উপরে কি হবে 5x, নিচে কি 100, একটু ভগ্নাংশের কি লসাগু। তার মানে 100, আমি একটু এক লাইনে করে দেই। তাহলে 100x 105x 105x। তাহলে আমি দুইটা জিনিস পাইলাম। আপনারা কিন্তু একেবারেও বলে নাই যে গরমকালের বেগ 105x/100 হবে, এরকম বলে নাই। বলছে কি কোন এক শহরে গ্রীষ্মকালে শব্দের বেগ 5% বেড়ে যায়। তাহলে শীতকালে বেগ ছিল মনে করেন এক্স, তাহলে গ্রীষ্মকালে কি হবে? 105/100x, এত এক্স হইল। এরপর কি বলছে দেখেন তো, শীতকালের তাপমাত্রা 10°C হলে, তাহলে তাপমাত্রা, তাহলে টি অফ শীত ওর মান কত? 10°C। কিন্তু আমরা কি জানি তাপমাত্রার একক সেলসিয়াস না কেলভিন? অবশ্যই কেলভিন। সেলসিয়াস থেকে কেলভিনে কেমনে যায়? 10 + 273, অর্থাৎ কত হইল? 283 কেলভিন। আপনার কাছে চাইছে কি গ্রীষ্মকালের তাপমাত্রা কত, তার মানে কি টি অফ গরম ওর মান কত? কোশ্চেন মার্ক। এইবারে দেখেন, তারপরে শুরু করি। এখন হচ্ছে আমার সূত্র কি পড়াইছিলাম? আপনারা সবাই জানেন যে v2/v1 সমান কি √T2/T1। এখন কথা হচ্ছে আগে আমরা ম্যাথ বের করতাম কারে? এই v2 একটা দারুণ কম্বিনেশন। আমাদের ম্যাক্সিমাম ম্যাথ আমাদের বইতে কত ডিগ্রি দেওয়া ছিল? 30। তা 30 দিয়ে যখন বেগটা বের করতাম কত হইতো? 347.66। কিন্তু এইবার আসলে আমার কি চাইছে? টি গরম। যেহেতু ভি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক, সেহেতু আমি একটা সূত্র দাঁড় করাতে পারি। ধরেন ভি অফ হট, ভি গরম বাই ভি কি কোল্ড, এটা সমান কি রুট অবশ্যই টি হট, টি গরম বাই টি কোল্ড। আমার দরকার কারে? অবশ্যই টি রে। তো এই রুট উঠানোর জন্য কি করতে হয়? উভয় পক্ষে বর্গ করতে হয়। তাহলে আমি কি লিখতে পারি? টি হট বাই টি কোল্ড, এইটা সমান কি ও টি হট বাই টি কোল্ড। এই রুট উঠানোর জন্য এখানে কি হবে? স্কোয়ার হবে, সমান ভি হট বাই ভি কোল্ড, ওর উপরে কি দিলাম? স্কোয়ার। এবার আমার দরকার কারে? টি গরমকাল। তাহলে টি হট এইটা সমান কি হইল? ভি হট বাই ভি কোল্ড, ওর উপরে কি স্কোয়ার। সমানের বামে আমার টি কোল্ড কি আকার আছে? ভাগ। ডানে গিয়ে কি হবে? গুণ। তাহলে কি লিখতে পারি? টি কোল্ড।
এইবারে আপনারা জাস্ট কি বসান, মান বসান, ভি হট। তাহলে আমার এই বেগের হটের মান কত ছিল, 105। মানগুলো বসাই, 105/100 দিলাম একটা দাগ। ভিসি, এই ভিসির মান কত ছিল, অবশ্যই এক্স, বসালাম এক্স, ওর উপর কি আছে স্কোয়ার, ইনটু টি কোল্ড। টি কোল্ডের মান কত, 283, বসায় দিলাম 283 কি, অবশ্যই এককটা কেলভিন। এইবারে দেখেন তো ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে মানটা কত আসে সবাই আমার একটু জানান তো। আচ্ছা, অনেকে বলতেছেন 39 ডিগ্রি 39 ডিগ্রি। আচ্ছা, ওরা ক্যালকুলেশন করলে যা আসে একটু দেখবেন ক্যালকুলেটর দিয়ে। সো মোটামুটি ধরা যাইতেছে 39 ডিগ্রি। দেখেন ম্যাথটা কিন্তু একদম সৃজনশীল আসার মতো, ভালো মতো একটু দেখবেন। যদিও এটা একটা এমসিকিউ, কিন্তু এটা একটা সৃজনশীল স্ট্যান্ডার্ড। আপনাদের সৃজনশীল অনেক বোর্ডে এরকম আসার পসিবিলিটি এবার অনেক। আচ্ছা, তারপর হচ্ছে আমরা নেক্সট স্লাইড দেখি, একটু দেখেন, মনোযোগ দেন সবাই। আচ্ছা, এরপরে দেখেন আমরা এএমসি করে দেখি। 60 কেজি ভরের একজন দৌড়বিদ, এই যে 60 কেজি ভর, এটা কার মান, এম এর মান। গতিশক্তি 1920 জুল হলে, ভালো মতো বুঝতে হবে মান দেওয়া আছে কার, গতিশক্তি, তার বেগ কত। যেহেতু গতিশক্তির মান দেওয়া আছে, তো আমরা সবাই জানি গতিশক্তি কে, ইকে সমান কি, হাফ এম ভি স্কোয়ার, ওর মান কত, 1920। তাহলে আপনার কাছে চাইছে কার মান, বেগের মান। বেগ মানে কি, ভি স্কোয়ার। আপনি যদি এই ভি স্কোয়ার রাখেন তাহলে কি হইলো, এই 1920 সমান আর বামে 2 আছে কি, ভাগ, এইদিকে গিয়া 2 কি হবে, গুণ, এম আছে গুণ, এম হবে কি, ভাগ। এম এর মান কত দেওয়া আছে, 60 কেজি, বসালাম আমি কত, 60। ভি আছে কি, স্কোয়ার, স্কোয়ার উঠায় কেমনে, অবশ্যই রুট দিয়া। রুট করলে কত হইলো, মোটামুটি একটু ক্যালকুলেশন করেন। 0 0 কাটা ধরেন, 2টা কাটলে 3, আর 3টা 192 কাটলে ধরেন 3 6 18 1, মোটামুটি আর হলো 3 4 12, 64। তাহলে 64 মানে মোটামুটি বলা যেতেছে 8 8 8 64, অর্থাৎ এই বেগের মান কত, 8। তাহলে এই হচ্ছে আমাদের অপশন 8। দেখেন তো সবার আগে কে উত্তর দিয়েছেন, একটু সবাই কমেন্ট করে দ্রুত জানান তো উত্তর কত। আচ্ছা, এটা মোটামুটি আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা দেখি তো, আমরা আজকে মোটামুটি আর অল্প কিছুক্ষণ পড়াবো, বেশি পড়াবো না। দেখেন, আচ্ছা অনেকে আনসার দিয়েছেন 8 8 8। এরপর এবার আমরা দেখবো একটা 11 অধ্যায়ের একটা এমসিকিউ, দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে, দেখেন তো দূরত্বরে কি, অর্ধেক, ক্রিয়াশীল বল কত। তাহলে আপনারা বলেন তো, এই যে আহিত অনাহিত বস্তু, ক্রিয়াশীল বল, আকর্ষণ বল, বিকর্ষণ বল, এগুলা কোন অধ্যায়ের, উত্তর হচ্ছে 10ম অধ্যায়ের। তাহলে যদি এগুলা 10ম অধ্যায়ের হয়, তাহলে 10ম অধ্যায়ে আমাদের এই প্যাটার্ন গুলা কেমন ছিল বলেন তো। ক্রিয়াশীল বল এফ, তাহলে এফ সমান কে, তারপরে Q1 ইন্টু Q2/d স্কোয়ার। এই সূত্রে আপনাদের একটা শর্টকাট শিখেছিলাম আমি, মনে পড়ে, যে যার যার সম্পর্ক আছে মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, মানে ডি এর মান কত, তাহলে 1/2। আমার সম্পর্ক দেওয়া আছে, দূরত্বের মান দেওয়া আছে, বল চাইছে,
বাকি যা কিছু আছে সব কিছু মনে মনে বাদ। তাহলে কি হইলো, এফ সমান 1/d²। তো উপরে 1 মানে কি 1, এফ এর সাথে ডি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, আর ডি এর মান কত করছে হাফ, হাফ মানে কি স্কোয়ার। তাহলে এটার উত্তর কত হয় সবাই একটু দ্রুত জানান তো ঝটপট। তাহলে 1/2² মানে কি 1/4। তো ও উপরে গেলে থাকবে কত, এই যে 4। অর্থাৎ দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে ক্রিয়াশীল বল হবে 4 গুণ। তাহলে আমার সঠিক উত্তর কি খ। অনেকে ভাবতে পারেন, দেখেন অপশনগুলো কিন্তু একটু ঝামেলার, যে দূরত্ব অর্ধেক করছে তাহলে স্কোয়ার তোমরা বুঝি সমানুপাতিক ব্যস্তানুপাতিক হবে না, অনেকে হাফ দাগাইতে পারেন, তাও ভুল। আবার অনেকে আরেকটু ভালো পারেন, এরা কি করবেন 1/2² 1/4 উল্টাইতে ভুলে যাবেন, উত্তর বুঝি 1/4, তাও ভুল। আবার অনেকে ভাবছেন 1/2 দিচ্ছেন 2 রে উল্টাই দেয়, উত্তর বুঝি 2, না আসলে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কত 4। আচ্ছা, তারপর আমরা আরেকটা এমসিকিউ দেখবো যে বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কি। সো এই বলরেখা ব্যাপারটা গুলা কি, এগুলো একটা কাল্পনিক ব্যাপার। এই বলরেখা কে আবিষ্কার করছে, মাইকেল ফ্যারাডে। সো এইগুলো আসলে এই বলরেখাগুলো কয় মাত্রিক, ত্রিমাত্রিক। এগুলো যা বলতেছি সব কিন্তু এমসিকিউ। তাহলে তড়িৎ তীব্রতা, বলরেখা যত বেশি তড়িৎ তীব্রতা তত বেশি। তাহলে এরকম সম্পর্ক কার, অবশ্যই সমানুপাতিক। তো বলরেখা যত বাড়বে তড়িৎ তীব্রতাও কি তত বাড়বে। আচ্ছা একটু কমেন্ট করেন কে কে বুঝছেন। এরপরে আমরা নেক্সট স্লাইডে আসবো, একটু দেখেন। এবারে আরো একটা চমৎকার এমসিকিউ। 4 কেজি ও 6 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 12 এবং 4 বেগে পরস্পরের দিকে, এই যে দিল, আমরা ফিজিক্স পারার জন্য যদি ওরা কি করতে হবে, আপনার চিত্র আকারে আনতে হবে। মনে করেন একটা ভূমি, এই একটা বস্তু, এই একটা বস্তু পরস্পরের দিকে মানে কি, ও গেছে এই দিকে, ও আসছে কি এই দিকে। তাইলে একটার ভর 4, একটার 6, মনে করলাম ওর ভর 4 কেজি, ওর ভর কি 6 কেজি। দুইটার বেগ, ওর বেগ কত 12 ms−1, ওর বেগ কত 4, এই যে 4 ms−1 আমরা সবাই জানি। কিন্তু এই জায়গাটা প্যাচ আছে, প্যাচটা কি পরস্পরের দিকে, ও গেছে এই দিক, ও গেছে এই দিক, তার মানে একটার কি ধরতে হবে মাইনাস। গতিশীল হলে বস্তুদ্বয়ের মিলিত বেগ কত চাইছে, কার মান, মিলিত বেগ মানে ভি এর মান। তাহলে মিলিত বেগ ভি, তাহলে ভি মানে কি আমরা সবাই জানি, সূত্র কি m1u1 প্লাস m2u2 সমান m1 + m2 ইন্টু ভি। যদি মিলিত বেগ বলে তাহলে দুইটার কম্বাইন্ড বেগ কি হয়ে যায় ভি। এই m1 + m2 সাথে ভিটা কি আকার আছে, গুণ আকার আছে। তাহলে এদিকে গুণ থাকলে এদিকে কি হবে ভাগ, তাহলে আমি কি বলতে পারি ভি সমান m1u1 প্লাস m2u2। সো ভাগাকার কি হবে m1 প্লাস m2। এইবার আসেন জাস্ট মান বসাই দেন, m1 এর মান কত 4, বসালাম 4 ইন্টু e1 এর মান কত 12, প্লাসের প্লাস m2 এর মান কত 6, ইউ2 এর মান দেওয়া আছে 4 কিন্তু মাইনাস হবে, কেন মাইনাস হবে আপনার বলছে পরস্পরের দিকে, অর্থাৎ এখানে কি লিখলাম ইন্টু -4। তাহলে ইন্টু -4, নিচে m1 প্লাস m2, m1 এর মান কত 4 6, যোগদা দেই 4 যোগ 6, ওরে ক্যালকুলেশন করলে কত পাই সবাই একটু কমেন্ট বক্সে দ্রুত জানান। আচ্ছা কে কি কমেন্ট করলেন একটু দেখি।
আচ্ছা, অনেকে আমার উত্তর দিচ্ছেন কত, 2.4। একটু দেখবেন যে উত্তরটা আসলে কত, আমি নট শিওর। এরপর আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট, তারপরে দেখেন তো নেক্সট কি আছে। আচ্ছা, এবারে আরেকটা এমসিকিউ। 70 কেজি ভরের একজন ব্যক্তির চন্ডপৃষ্ঠের ওজন কত? ভর কত? 70 কেজি। তার মানে কার মান? এম এর মান। আপনার কোন জায়গার ভর বলছে? আপনার বলে নাই কিন্তু পৃথিবী পৃষ্ঠের ওজন। তাহলে সূত্র কি? ডাব্লিউ সমান এম জি। এম এর মান কত? 70। এইবারে আপনি জি এর মান কি 9.8 বসাতে পারবেন? উত্তর হচ্ছে না। কারণ কি? চন্ডপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান চেঞ্জ আছে। কারণ কি? পৃথিবীর ত্বরণের 1/6 অংশ কার ত্বরণ? চন্ডপৃষ্ঠের ত্বরণ। তাই জি অফ মুন, তাহলে 9.8 এর কত? 1/6। এইবার 9.8 এর 1/6 রে 6 দিয়ে ভাগ দিলে যা হবে, এই মানটা আপনি কই বসাবেন? এই জিতে বসাবেন। এরপরে যেই উত্তরটা আসবে এইটাই হচ্ছে কি আমার 70 কেজি ভরের একজন ব্যক্তির চন্ডপৃষ্ঠের ওজন। এবারে ম্যাথটা বুঝছেন কে কে একটু জানান, আর উত্তর কত এটা কমেন্ট বক্সে বলেন। আচ্ছা, অনেকেই বলছেন উত্তর হচ্ছে 114 নিউটন। 14 নিউটন। সবাই বি বি বি। আমরা আসলে এই যে কোনো কিছুর ওজন, এই ওজনের সূত্র কি? ডাব্লিউ সমান এম জি। এই ওজন অলওয়েজ নির্ভর করবে কার উপরে? অভিকর্ষ ত্বরণের উপরে। এই অভিকর্ষ ত্বরণ এক এক জায়গার জন্য কি এক এক রকম। পৃথিবীর জন্য একরকম, মঙ্গল গ্রহের এক রকম রকম, বৃহস্পতির একরকম, চাঁদের জন্য একরকম। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন তো কি আছে, একটা চমৎকার ম্যাথ। এই ম্যাথটা আমি সবাই মনোযোগ দেই। ম্যাথটা কি আছে দেখেন তো, 100 গ্রাম 100 মিটার। যদি এখানে 100 গ্রাম থাকতো তার মানে বুঝতে হচ্ছে এটা কার মান? ভরের মান। 100 মিটার উচ্চতা বিশিষ্ট, ওরা আমি একটু চিত্রের মতো আর্ট করি। মনে করেন এটা একটা কি, একটা বিল্ডিং। ওর উচ্চতা কত? 100 মিটার। 100 মিটার উচ্চতা বিশিষ্ট দালানের ছাদ থেকে 15 কেজি ভরের একটি বস্তু, এই জায়গাতে মনে করেন একটা বস্তু আছে, বস্তুর ভর কত? এই যে 15 কেজি। 15 কেজি ভরে একটি বস্তু ছেড়ে দিলে 3 সেকেন্ড পর বিভব শক্তি কত? কি শক্তি? আগে আপনার বুঝতে হবে বিভব শক্তি। বিভব শক্তি মানে কি? এম জি এইচ। আমার কাছে মান চাইছে কার? এম জি এইচ। এম এর মান আমরা সবাই জানি, এম এর মান কত? 15। জির মান হচ্ছে 9.8। এইচ এর মান আমি জানি না। একটা বস্তু উপর থেকে ছাড়ছে কয় সেকেন্ড পর? 3 সেকেন্ড পর। আপনারা আমার বলেন, একটা বস্তুকে উপর থেকে ছাড়লে 3 সেকেন্ড পর এই জায়গায় থাকে না একটু নিচে নামবে? ডেফিনেটলি একটু নিচে নামবে। ও আসলে কতটুক নিচে নামবে এটাকে আমরা জানি। এই জিনিসটা কি? এইচ। তাহলে এই এইচ বের করা একটা সূত্র আছে পড়ন্ত বস্তুদের। সূত্র কি? এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। দেখেন আমরা সবাই জানি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগের মান সারা জীবন কত? 0। এই জন্য বাদ, পুরাটাই কি বাদ। হাফ মানে হাফ। জি এর মান হচ্ছে কি 9.8, টির মান কত? 3 স্কোয়ার। ক্যালকুলেশন করলে একটা মান অবশ্যই পাবেন। এই মানটাকে আপনি কই বসাবেন? এই জায়গাতে বসাবেন। এরপরে গুণ করলে একটা মান পাবেন। এত কি শক্তি, শক্তির একক কি? জুল। দেখেন এবারে জুল কার একক? শক্তির একক জুল। এবার এটার উত্তর কত সবাই একটু জানান তো আমাকে। আচ্ছা, ওকে।
দেখেন উত্তর কত হয় জানান, দ্রুত ফাস্ট। আচ্ছা এইবার একটু খেয়াল করেন, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 এই জায়গায় প্যাচ থাকতে পারে, একটু দেখে নিন, তারপর উত্তর যা হয় তা। এইবারে আরেকটা ম্যাথ, আপনাদের হায়ার ম্যাথ পড়াবে আমাদের সিরাজুল স্যার। তাহলে এই ম্যাথটা কি আছে দেখেন তো, সিরাজুল স্যার 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ। তাহলে বুঝতে হবে বৃত্তাকার মাঠ মানে কি, এইরকম একটা ব্যাপার। এই যে বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠ 1.75 পাক ঘুরলে তার সরণ কত? সরণ, সরণের প্রথম লেটার কি? স। তাহলে স মানে কি? সরাসরি দূরত্ব। স মানে কি? সরাসরি দূরত্ব। তাহলে অবশ্যই বৃত্তের মাঝখানে কি থাকে? কেন্দ্র। দিলাম একটা দাগ। এই ব্যাসার্ধের মান কত? 100। এই জায়গায় দিলাম 100, ঘুরছে কতবার? 1.75। তাহলে এক ঘুরলা দিল। আমি পুরা সম্পূর্ণ বৃত্তকে কয় ভাগে ভাগ করতে পারি? এরকম 4 ভাগে। এই জায়গাতে দৌড় শুরু করে এক ঘুরলা 1.25, দেড় 1.75, অর্থাৎ একটা মানুষ প্রথমে এই জায়গায় ছিল, এখন কি এই জায়গায় আছে। তাইলে ওর আসলে আলটিমেট সরণ কত? সরণ মানে সরাসরি দূরত্ব, এই হচ্ছে ওর কি? সরণ। এইটা যদি ওর সরণ হয় তাহলে দেখেন তো একটু মনোযোগ সহকারে, ওর মান যদি 100 হয় তাহলে ওর মান কত? 100। তাহলে ও এখন কার কনসেপ্টে পড়লো? সমকোণী ত্রিভুজ। যদিও সমকোণী ত্রিভুজ হয়, এই বাহুর নাম কি? অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ সমান কি? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তা দিলাম দাগ রুট। লম্ব, লম্বের মান কত? 100 স্কয়ার যোগ 100 স্কয়ার। পরে ক্যালকুলেশন করলে একটা মান পাবো, এই মানটাই হচ্ছে কি? ওর সরণ। দেখেন তো কার সাথে মিলে। আচ্ছা আমরা মোটামুটি প্রায় অলমোস্ট 1 ঘন্টা 17 সেকেন্ড যাবত লাইভে আছি, অতি দ্রুত শেষ করে দিব। যারা আসলে আমাদের সাথে আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সবার বন্ধুদের শেয়ার মেনশন করে জানায় দাও। আচ্ছা ওর উত্তর হচ্ছে কত? 141.42। আচ্ছা আমরা এই একটা ম্যাথ দেখি। একটি বস্তুর উপর 2500 নিউটন বল 0.2 সেকেন্ড যাবত প্রয়োগ করলে ভরবেগের পরিবর্তন কত? দেখেন চাইছে কি? ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি? আমরা সবাই জানি যে mv মাইনাস mu, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। কিন্তু আমার কাছে ভরও নাই বেগও নাই। আমাদের একটা সূত্র আছে, ওই নিউটনের গতির দ্বিতীয় সূত্র পড়লে আমরা পাবো ভরবেগের পরিবর্তন মানে কি? এফ ইন্টু টি। এই বল ও সময়ের গুণফলকে বলের ঘাত বলে। বলের ঘাত যেই কথা, ভরবেগের পরিবর্তন কি? সেম কথা। তো বলের মান কত দেওয়া আছে? 2500 ইন্টু সময় টি, টির মান কত? 0.02। ওরে গুণ করলে কি আমরা একটা মান পাবো, এই মানটাই আসলে কি? ভরবেগের পরিবর্তন। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো আরেকটা ম্যাথ, পরের ম্যাথটা কি আছে? 50 কেজি ভরের কোনো ব্যক্তি, আচ্ছা সবাই একটু জানো আমারে, 50 কেজি ভরের কোনো ব্যক্তি অর্থাৎ এম এর মান 50 কেজি, 25 সেন্টিমিটার 20টি সিঁড়ি উঠতে কত কাজ করবে? চাইছে কি কাজ? কাজ মানে কি? ডাবল ইউ। ডাবল ইউ সমান কি? এম জি এইচ। এম এর মান 50, জি এর মান 9.8। এবার আসেন উচ্চতা। উচ্চতা ব্যাপারটা দেয় নাই। প্রত্যেকটা সিঁড়ি যদি 25 সেন্টিমিটার হয়, 20টা সিঁড়ি বেশি না কম? তাহলে কি হবে? 25 ইন্টু 20, একটা সিঁড়ি 25, এরকম 20টা সিঁড়ি কত? 25 ইন্টু 20, তাই 25 দুগুণে কত? 50, আর ওই যে 1 0, 500 কি? সেন্টিমিটার। কিন্তু আমার উচ্চতার একক কি? মিটার। সেন্টি থেকে মিটারে কেমনে যায়? 100 দিয়ে ভাগ। তাহলে কত হইলো? 5 মিটার। অর্থাৎ এই 50 ইন্টু 9.8 ইন্টু 5, ওরে গুণ দিলে আমি যেই মানটা পাবো এইটাই কি হচ্ছে আমার কৃত কাজ। আচ্ছা কত হয় একটু কমেন্ট বক্সে জানান তো। এরপর নেক্সট
আচ্ছা, একটা মুখস্থ এমসিকিউ, স্থির তড়িৎ ব্যবহৃত হয় স্প্রে গানে, ফটোকপিয়ারে, ইঙ্কজেট প্রিন্টারে, অর্থাৎ উত্তর সবগুলো। উত্তর কি? সবগুলো। তারপরে দেখেন এই একটা ম্যাথ, সেকেন্ড, একদম সৃজনশীল স্ট্যান্ডার্ড। রে আর অনেক ম্যাথ আছে রে। আচ্ছা, আমরা আরো কিছু ম্যাথ দেখি। আচ্ছা, একটা সহজ ম্যাথ, আমরা একটা সহজ ম্যাথ দেখি। এ ও বি দুটি বস্তুর বিভব যথাক্রমে 19 ভোল্ট এবং 12 ভোল্ট। দুইটা বিভব, একটা ওর নাম এ, ওর নাম কি বি। ওর বিভব 19 ভোল্ট, ওর বিভব 12 ভোল্ট। চাইছে কি ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। ইলেকট্রন যদি আপনাকে বলতো বিভবের প্রবাহ, বিভবের প্রবাহ হয় বেশি থেকে কমের দিকে, কিন্তু ইলেকট্রনের প্রবাহ হয় কম থেকে বেশির দিকে। তাহলে 12 কম, 12 থেকে কি 19-এর দিকে আসবে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ হবে বি হতে এ এর দিকে। উত্তর কোনটা? এইটা। তারপরে দেখেন লাস্ট একটা ম্যাথ, এর একটু ম্যাথটা দেখেন। একটি গাড়ি, জাস্ট আমি একটু ধরাই দিই আপনাদের, তাইলেই পারবেন। একটি গাড়ি স্থির অবস্থান, আপনার বুঝতে হবে স্থির অবস্থান মানে কি, আদিবেগ 0। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 30 সেকেন্ড পর, মানে টি এর মান, গাড়ির বেগ 150, শুরুর বেগ যেহেতু 30 সেকেন্ড পর, আগের টাইমে আগের বেগ, পরের টাইমে পরের বেগ, মানে ভি এর মান কত হইলো 350। চাইছি কি 30তম সেকেন্ড। তাহলে তম সেকেন্ডের আমার একটা শর্টকাট সূত্র আছে। সূত্রটা কি? এস অফ তম সমান ইউ প্লাস হাফ এ 2t তম মাইনাস 1। দেখেন তো এই সূত্রের জন্য আমার কি লাগবে? আদিবেগ লাগবে, ত্বরণ লাগবে। এবার আদিবেগ তো 0 বাদ, প্লাস হাফ মানে হাফ, এরপরে লাগে কার মান? এর মান। আসলে কি এর মান দেওয়া আছে? না। তাহলে এ বের করে কেমনে? ত্বরণ এ, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। আপনারাই বলেন ভি এর মান কত? 150। ইউর মান কত? 0। টি এর মান কত? 30। 0 0 কাটা, ভাগ দিলে কত হয়? 3 5 15, 5 ms ইনভার্স 2। তাহলে আমি ত্বরণের মান কত বসাইতে পারি? 5, ফার্স্ট ব্র্যাকেট 2 ইন্টু টি তম, আমি কত সেকেন্ড বলছি? 30তম, ইন্টু 30 মাইনাস কি 1। তাহলে কত হইলো? হাফ মানে হাফ, ইন্টু 5 মানে 5, ইন্টু 30 দ্বিগুণে 60, 60 থেকে 1 গেলে 59। এবারে দেখেন তো ওরে ভাগ করলে কত হয়? এত মিটারে কি ওর তম সেকেন্ড। উত্তরটা জানান তো দ্রুত। আচ্ছা, উত্তর যা হয় তা। তারপর দেখেন এটা তো দেখাইলাম। তো মোটামুটি আজকে যেহেতু আমাদের অনেকগুলো এমসিকিউ বাদ রয়েছে, আমরা হচ্ছে আপনাদের পরবর্তীতে আরো কি বলে একদম বেসিক থেকে শুরু করে সৃজনশীল যে সলভ আছে এগুলা দেখাবো। আজকে জাস্ট একটু এমসিকিউ দেখলাম, অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে জাস্ট এগুলা। তো আজকের মতো হচ্ছে আমরা এই জায়গায় বিদায় নিব। তো আমাদের সাথে আপনারা এতক্ষণ যারা ছিলেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম।